দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলার জন্য সবাইকে আরও বেশি সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। শনিবার সকালে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে শিল্প খাতে সৌর বিদ্যুতের গুরুত্ব শীর্ষক একটি অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের আমলে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য আইএমএফ চাপ দিলেও সরকার বাড়ায়নি। আসন্ন রমজান ও গরমের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পেতে সবাইকে অপচয় বন্ধ করার আহ্বান জানান উপদেষ্টা ফজলুল কবির খান। আগের মতো যেভাবে চলেছে সেভাবে চলার জন্যই কিন্তু জুলাই বিপ্লব হয় নাই, সেজন্য চলার জন্য অগস্টের বিপ্লব হয়। আমাদেরকে আমাদের আচরণগত পরিবর্তন করতে হবে। এভাবে যদি আমরা সবাই করি তাহলে আমরা কিন্তু রমজানে কোনো লোডশেডিং হবে না এবং আগামী গরমকালেও কোনো লোডশেডিং হবে না। কারণ আমাদের হচ্ছে শীতকাল এবং গরমকালের যে পার্থক্য, বিদ্যুতের চাহিদার যে পার্থক্য, সেটা প্রায় 7 থেকে 8,000 মেগাওয়াট। এর মধ্যে 2,000 মেগাওয়াট আছে আমাদের ইরিগেশন লোড। তো ইরিগেশন তো আমরা বন্ধ করতে পারবো না খাদ্যের জন্য, কিন্তু এই যে কুলিং লোড 5,000, এটা তো কমানো যাবে। এবং এটা একটা নিয়ন্ত্রণের একটা বড় উপায় হচ্ছে থার্মোস্ট্যাটকে কন্ট্রোল করা। উত্তোলিত বালু ফেলার জায়গার সংকটে হুমকির মুখে পড়েছে মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প। 2022 সালে কাজ শেষ করার কথা থাকলেও 2 দফা বরাদ্দ বাড়িয়ে কাজ হয়েছে মাত্র 50%। বালু ফেলার জায়গার ব্যবস্থা না করে পূর্বের হুকুম দখলকৃত 700 একর জমিতে বালু ফেলা হচ্ছে। মোংলা থেকে আবু হোসেন সুমনের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের পরে মোংলা বন্দরে আসে বিভিন্ন পণ্যবাহী বিদেশি জাহাজ। নাব্য সংকটে মাঝে মধ্যে ডুবোচরে আটকা পড়ে বিশাল আকৃতির জাহাজগুলো। তাই বন্দরে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে 793 কোটি 73 লাখ টাকা ব্যয় মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাটবাড়িয়া থেকে বন্দর জেটি পর্যন্ত 23.4 কিলোমিটার দৈর্ঘ্যের ইনারবারের ড্রেজিং কাজের অনুমোদন হয় 2020 সালে। 2021 সালে ড্রেজিং শুরু হয়ে শেষ হওয়ার কথা 2022 সালে, কিন্তু বালু ফেলার পর্যাপ্ত জায়গা না পাওয়ায় মাঝপথে থমকে যায় কাজ। পরে বালু ফেলার জায়গার ব্যবস্থা না করেই আবার দ্বিতীয় দফা দ্বিগুণ বরাদ্দ বাড়িয়ে শুরু হয় কাজ। এরপরে নতুন করে বালু ফেলার জায়গা খুঁজে পাওয়া যায়নি। বাধ্য হয়ে পূর্বের হুকুম দখলকৃত 700 একর জমিতে বালু ফেলা হচ্ছে। 2 দফা মেয়াদ বাড়িয়েও কাজ শেষ হয়েছে মাত্র 50%। ড্রেজিং না করে আমাদের এই চ্যানেলকে চালু রাখা সম্ভব না। এটার জন্য আমরা মনে করি খুব দ্রুত সময়ের ভিতর এই উদ্যোগটা নেওয়া উচিত। ড্রেজিংয়ের যে সরকারি জায়গাগুলো দিয়ে যে ভরবে সেটা চিহ্নিত করার জন্য আমাদেরকে এবং এখানে স্থানীয় লোকজনকে উৎসাহ করার জন্য একটা কমিটি করবে। কমিটি করে তারা সরজমিনে দেখে এই মাটি ফেলার ব্যবস্থা করবে। 900 একর জমির হুকুম দখলের জন্য বাগেরহাট জেলা প্রশাসকের কাছে নতুন প্রস্তাবনা পাঠিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ার অভিযোগ করেন প্রকল্প পরিচালক। সম্পূর্ণ মাটি ফেলতে গেলে প্রায় 1800 একর জায়গার প্রয়োজন হবে। জেলা প্রশাসকের অফিস থেকে এই জমি পাওয়ার ব্যাপারে আমরা কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না। এই বিষয়ে জেলা প্রশাসক কোনো কথা বলতে রাজি হননি। কোনো টিভিতে সাক্ষাৎকার দেই না, এটা এখনো ফাইনাল হয় না। আমি না দেখে কিছু বলতে পারবো না, পরে যখন হবে তখন কথা বলবো। মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত ড্রেজিং করার দাবি সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। বাজারে নতুন আলুর দাম কম থাকায় উত্তোলন মৌসুমকে সামনে রেখে দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের প্রান্তিক কৃষকরা। তাদের দাবি, লাভ তো দূরের কথা, মূলধনই ঘরে উঠবে না। তবে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারিভাবে আলু ক্রয় করে সংরক্ষণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মুন্সিগঞ্জ থেকে মইনুদ্দিন সুমনের পাঠানো রিপোর্ট। দিগন্ত জোড়া সবুজ ক্ষেত, এ সবুজের সমারোহে লুকিয়ে আছে আলুর রাজধানী খ্যাত মুন্সিগঞ্জের সুস্বাদু আলু। টক ঝাল মিষ্টি সব স্বাদেই আলোকিত আলু। আলু উৎপাদনে প্রসিদ্ধ এ জেলায় চলতি বছর এ সবজির আবাদ হয়েছে 34,758 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে 500 হেক্টর জমিতে। চলছে কৃষকদের কর্মযজ্ঞ। তবে নতুন আলুর পরন্ত বাজার দর দেখে, সেই সঙ্গে কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধি, সব মিলে দুশ্চিন্তার ভাঁজ এখানকার কৃষকের চোখে মুখে। 600 টাকা আছে, দাম 400 টাকা গ্যাপ।
উৎপাদন খরচ 700-800 টাকা খরচ হয়েছে। তো 800 টাকা খরচ দিলে তো আমরা চালানো পাই না বেচছে। প্রত্যেক বছর যদি আমরা এলম লোসকান খাই, আমরা তো ভাই টাকা পাই না। যারা রাখি মাল রাখি হ্যাঁ ভাই টাকা পাই, তো আমাকে তো কোনো কি হয় না। প্রান্তিক কৃষকরা জানান এবছর দ্বিগুণ দামে বীজ সংগ্রহ করেন তারা। বেড়েছে সার, কীটনাশক সহ অন্যান্য উপকরণের দামও। সারের বস্তার দাম বেশি, বদলির দাম বেশি, ডবল। আমাকে এই যে জাগিরস্তি করতে হন, আমরা তো আদা মরা হয়ে গেছে আলুর দাম দেখা। এখন যদি মনে করেন 600 টাকা মন আলু থাকে, তাহলে আমরা তো চালান পাবো না, আমরা নিঃস্ব। তবে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেহেতু এবার সারা দেশেই আলু উৎপাদন অনেক বেশি হচ্ছে, এজন্য আলুর বাজার দাম কিন্তু একটু কমে গেছে। একটা লিখিত প্রস্তাবনা আমি প্রেরণ করছি। আমার প্রস্তাবনাতে আছে হলো, যদি সরকারিভাবে আলু ক্রয় করে আসলে আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে হয়তো বাজার মূল্যের উপরে একটা ভালো প্রভাব পড়বে এবং আমার কৃষকরা আসলে ন্যায্য দামে প্রাপ্তিতে মানে ভালো একটা ভূমিকা রাখবে। দেশের আলুর বড় একটি অংশের যোগান দেয় মুন্সিগঞ্জ। চলতি মৌসুমে এ জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10.5 লাখ মেট্রিক টন। এনটিভি নিউজ ডেস্ক। কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তাদের অন্যায় আবদার বাস্তবায়ন করতে গিয়ে অপেশাদার আচরণ না করতে পুলিশ সদস্যের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 40তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ কুচকাওয়াজে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের পরামর্শ দেন। থানায় এসে মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার নির্দেশ দেন তিনি। দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে এদেশে সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকে সমান, এই সত্যটি সর্বদা ধারণ করবেন। পুলিশ বাহিনী কোনো শক্তির প্রতীক নয়, এটা জনগণের সুরক্ষা ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। জনগণকে হৃদয়ে স্থান করে নিয়ে তাদের আস্থা, ভরসার প্রতীক হয়ে ন্যায় বিচার ও মানবাধিকার নিশ্চিতপূর্বক সেবাদান করবেন। আগামী বছর জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ ও আধুনিকায়ন করার লক্ষ্যে আগামী 4 বছরের জন্য সরকার শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি। সকালে এনবিআর মিলনায়তনে আয়োজিত 4 বছর মেয়াদী এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে শতকরা 13% রপ্তানি বেড়েছে। এনবিআর জানায় এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন রাজস্ব আহরণে গতি বাড়বে, তেমনি বাণিজ্য বান্ধব ব্যবসায়িক পরিবেশ তৈরিতে সহায়তা করবে। এ সময় ইম্পোর্ট এক্সপোর্ট হাব ওয়েবসাইট চালু করে এনবিআর এর কাস্টমস ও ভ্যাট বিভাগ। এর মাধ্যমে আমদানি রপ্তানি প্রয়োজনীয় তথ্য উপাত্ত জানা যাবে। যারা ফাঁকিবাজ তারা ঠিকই ফাঁকি দেয়, আর যত চাপ আমাদের কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারের উপরে, এটা সব জায়গাতে। আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা শুধুমাত্র অনলাইন রিটার্ন সাবমিশনে আপনাদের কি কি সমস্যা হয়েছে এই সমস্যাগুলো শোনার জন্য একদিন একটা সেমিনার করব। এই প্রবলেমগুলো আমরা শুনবো এবং সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করব, যাতে আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। গাজীপুরের হামিম গ্রুপের পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা জানান, মালিকের বাড়ি এলাকায় হামিম গ্রুপে দ্যাটস ইট কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগদান করে 76 জন শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ দেখতে পায়। এরই প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করে, পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় তারা। ঘটনার খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
সারা দেশে বিভিন্ন স্থানে নারী শ্লীলতাহানির ঘটনা ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে রাজধানী বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ষষ্ঠ উপদেষ্টা পদত্যাগও দাবি করেন তারা। একই সাথে তাদের দাবি দ্রুত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা হোক। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়া এবং কিশোর গ্যাংয়ের উৎপাত বৃদ্ধি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার প্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে রোববার সকালে রাজধানীর ইডেন কলেজের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সারা দেশে শুধু জানুয়ারি মাসে প্রায় শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে প্রশাসন ব্যর্থ হয়েছে। নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির আহ্বানও জানান শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সে যদি তার দায়িত্ব সম্পূর্ণভাবে পূরণ করতে না পারে, তাহলে দরকার নেই তার ক্ষমতায় থাকা, দরকার নেই কোনো সংস্কারের নাটক খেলা। বেলা 12টায় আসাদ গেটে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের স্লোগান দিতে দেখা যায়। রাস্তা অবরোধে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে কিশোর গ্যাং দমনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। রাজধানীর বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, শুধু রাতেই নয়, দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয়। সারা দেশে লাগামহীন ধর্ষণের ঘটনায় প্রশাসন নির্বিকার উল্লেখ করে শিক্ষার্থীরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা এই ধরনের আইন শৃঙ্খলার মধ্যে, আইন ব্যবস্থার মধ্যে যে এআইজি এসপিরা বসে আছে, ওদেরকে প্রথমে বহিষ্কার করেন। যারা হত্যাকাণ্ডগুলো দেখেও না দেখার ভান করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার আন্ডারে যে ধরনের প্রশাসন রয়েছে, এই অথর্ব প্রশাসনকে আমরা চাই দ্রুত পদত্যাগ করতে। আমার দেশের মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভুগে, তাহলে এই বিপ্লবের কোনো মানে হয় না। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা দেখছেন অলরেডি কিন্তু আমরা 3 জনের ধরে ফেলছি, এবং যাদের কাজের অবহেলা ছিল তাদের কিন্তু আমরা অ্যাটাচ করছি এবং তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আর এই যে যেটা বললেন যে এরকম 2-1টা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও এদেশে স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা চালু করতে আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, 19শে ফেব্রুয়ারি মাস্কের কাছে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ সফরে তিনি বাংলাদেশি যুবক ও নারীদের সঙ্গে দেখা করতে পারবেন, যারা এই নেতৃস্থানীয় প্রযুক্তির প্রধান সুবিধাভোগীদের মধ্যে থাকবেন। চিঠিতে বলা হয়, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ একীভূত করা গেলে সেটি রূপান্তরমূলক প্রভাব ফেলবে, বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ ও দুর্বল নারী এবং প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য। প্রধান উপদেষ্টা তাঁর হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে আগামী 90 কার্যদিবসের মধ্যে স্টারলিংককে বাংলাদেশে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এজন্য তাকে স্পেস এক্স টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে বলেছেন ডক্টর ইউনূস। গত 13 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা স্পেস এক্স, টেসলা এবং এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। বাংলাদেশ পুলিশের 4 ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো 4 কর্মকর্তা হলেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আজাদ মিয়া ও আমেনা বেগম। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছিল। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। পট পরিবর্তনের পর এই 4 জন সহ প্রায় 40 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে, এই প্রশ্নে দেশে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের কোনো ব্যক্তির কথায় মনে হচ্ছে সরকার নিজেদের কিছু লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে।
বিকেলে রাজধানীতে আইনজীবীদের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তিনি। দেশের অস্থিরতা ও সংকট নিরসনের জন্য দ্রুত নির্বাচন দিয়ে সংসদ কার্যকর করতে হবে বলেও জানান তারেক রহমান। মইদুল ইসলামের রিপোর্ট। রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সহ চলমান বিভিন্ন সংকট প্রসঙ্গে। তিনি বলেন, দেশে কোন নির্বাচন আগে হবে তা নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয়, কোন নির্বাচন আগে হবে, কোন নির্বাচন পরে হবে, বিভিন্ন জনের বিভিন্ন দাবি হয়তো থাকতেই পারে, এটিতে থাকতেই পারে। কিন্তু আমাদেরকে আজকে একটি বাস্তবতা মনে হয় বিবেচনা করতে হবে। সেই বাস্তবতা আমরা যদি আমাদের চারিদিকে তাকাই, তাহলে আমরা একটি অস্থিরতা হয়তো লক্ষ্য করতে পারি। বিভিন্ন টিভি টকশো থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যক্তি যারা বিভিন্নভাবে তাদের রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করেন, বিভিন্ন মাধ্যমে, ইলেকট্রনিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে, প্রত্যেক জায়গায় আমরা দেখছি যে একটি অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা বিরাজ করার হয়তো একটি মূল কারণ হতে পারে যে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমরা মনে করি মূল দায়িত্ব হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি, অর্থাৎ দেশের মানুষ যেই সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা। এবং তারেক রহমান বলেন, সংকট সমাধানের জন্য জাতীয় সংসদ কার্যকর করতে হবে, আর সংসদ কার্যকর করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে। যে রাজনৈতিক অস্থিরতা বলুন বা রাজনৈতিক আলোচনা বলুন, রাজনৈতিক তর্ক বিতর্ক বলুন, সেটিকে সংসদের মধ্যে নিয়ে আসা। সংসদই হচ্ছে সবচেয়ে বড় জায়গা, সবচেয়ে মূল জায়গা যেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা, সিদ্ধান্ত যাই হোক না কেন সেটি সংসদের মধ্যে হয়ে থাকে। আমরা যদি সংসদকে কার্যকর করতে যত দেরি করব, এই অস্থিরতা, এই তর্ক বিতর্ক সবকিছু তখন সংসদের বাইরে চারিদিকে ছড়াতে থাকবে এবং সংসদের বাইরে যত বেশি এটি ছড়াবে তত সব জায়গায় বিভিন্নভাবে অর্থনীতি থেকে শুরু করে সামাজিক অবস্থান থেকে শুরু করে সকল জায়গায় একটি অস্থিরতা দেখা দিবে, যা সামগ্রিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমানে যারা সংস্কারের কথা বলছেন, বিগত স্বৈরাচার সরকারের সময় তাদের অনেককে তখন এ ধরনের কোনো কথা বলতে দেখা যায়নি। কিন্তু বিএনপি তখন থেকে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফার কথা বলে আসছে বলে উল্লেখ করেন তারেক রহমান। যে পলাতক স্বৈরাচার। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যাকারীদের সংগঠন আওয়ামী লীগের বিচার করতে ব্যর্থ হলে জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। এতে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন নিয়ে আলোচনা সভায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সংস্কার, পুলিশের সংস্কার, অন্যান্য বাহিনীর সংস্কার এবং এই যারা উপদেষ্টা পরিষদে বসে রয়েছেন তাদের যদি মেন্টাল বা ব্রেইনের সংস্কার আমরা করতে না পারি, তাদেরকে যদি বিপ্লবী চেতনাতে আমরা ফিরিয়ে না নিয়ে আসতে পারি, তাহলে আমরা মনে করি আগামীতে রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার, সেই সরকারের দ্বারা একটি সুষ্ঠু নির্বাচন হবে না। সরকার পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন নো ট্রিটমেন্ট, নো রিলিজ। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2 মামলার শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে এই তথ্য জানান। বলেন, যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে। প্রসিকিউশন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানে যখন পরিদর্শনে গিয়েছিলেন, তখন সেখানে চিকিৎসারত আহত রোগী এবং তাদের স্বজনরা তাদের জানিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বলেছিলেন আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে বাইরে না যেতে দিতে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে যারা শহীদ হয়েছেন তাদের মৃতদেহ প্রশাসনের নির্দেশে সুরতহাল করতে দেওয়া হয়নি, কাউকে কাউকে ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি। সরকারের ঘুম না ভাঙলে অচিরেই অনেক বেসরকারি শিল্প কারখানার বেতন ভাতা বন্ধ হয়ে যাবে, এমন আশঙ্কা জানিয়ে ব্যবসায়ী নেতাদের অভিযোগ, শিল্পের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হচ্ছে সরকার। তারা বলেন, গ্যাসের দাম বৃদ্ধিতে সংকটে পড়বে উৎপাদন আর চাপ বাড়বে অর্থনীতিতে। রবিবার রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন তারা। মিসবাহ হাসানের রিপোর্ট।
শিল্পের চাকা ঘুরলে তৈরি হয় কর্মসংস্থান, গতি পায় অর্থনীতি। আর সে চাকা ঘোরাতে প্রয়োজন ন্যায্য মূল্যে নিরবিচ্ছিন্ন জ্বালানি। গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও ইআরএফ আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, গেল সরকারের ভুল জ্বালানি নীতির কারণে 40% কারখানা এখন জেনারেটর নির্ভর। টোটাল এনার্জি 11% মতো আছে। এটা 2050-এ আগামী 25 বছরের মধ্যে 47% একাই হয়ে যাবে আমাদের ইন্ডাস্ট্রি। শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, এমনিতেই কঠিন সময় পার করছে দেশের শিল্প খাত। বর্তমান পরিস্থিতিতে নতুন করে জ্বালানির দাম বাড়ালে বন্ধ হয়ে যাবে অনেক কারখানা। 11,04,00,000 টাকা যদি আমাকে এই 4 বছরের মাথায় যদি অতিরিক্ত গ্যাস বিল দিতে হয়, তো সেই শিল্প কি টিকে থাকবে? বাংলাদেশে পেপার মিলগুলো বন্ধ, আর তারা ফিনিশ পেপার নিয়ে আসতেছে বই ছাপানোর জন্য। ইটস এ শেম। আমরা কিন্তু প্রতিদিন ঝুঁকিপূর্ণ একটা জায়গায় চলে যাচ্ছি। এ সময় জ্বালানির দাম বাড়ানোর সমালোচনা করেন বিশ্লেষকরাও। যে অন্য খান থেকে গ্যাস সরায় প্রায়োরিটাইজ করে দেশের খাতিরে, আমাদের ডলারের খাতিরে আমাদের গ্যাসটা ইন্ডাস্ট্রিতে দেওয়া উচিত, কারণ এইটাই আমাদের সবচেয়ে বেস্ট রিটার্ন আনবে। জ্বালানির যৌক্তিক দাম নির্ধারণের আশ্বাস দেন বিইআরসির চেয়ারম্যান। ওয়ার্ক ওভার এবং ডেভেলপমেন্ট ওয়েলগুলি যদি ঠিকঠাক মতো করতে পারে পরিকল্পনার মতো, তাহলে তো আমরা একটা 2000 মিলিয়নের যে প্ল্যাটো, যেটা ডক্টর এজাজ বললেন, আমরা তো ওই প্ল্যাটোটা ধরে রাখতে পারব। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ পুলিশের 4 ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো 4 কর্মকর্তা হলেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আজাদ মিয়া ও আমেনা বেগম। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছিল। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। পট পরিবর্তনের পর এই 4 জন সহ প্রায় 40 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এবারে ঢাকা প্রিমিয়ার লিগে লেজেন্ডস অফ রূপগঞ্জে না খেলার কথা জানিয়েছেন সাকিব আল হাসান। তার অনুরোধ বিবেচনা করে রেজিস্ট্রেশন স্থগিত করেছে ক্লাবটি। দল বদলের দ্বিতীয় দিনে এছাড়াও আলোচনায় ছিল আফিফ হোসেন ধ্রুবর আতুরঘর আবাহনী ছেড়ে রূপগঞ্জে যোগ দেয়া। নিলয় মজুমদারের রিপোর্ট। 24 ঘন্টা না যেতেই সিদ্ধান্ত পরিবর্তন। সাকিবকে নিয়ে দল গঠনের ঘোষণা দিলেও সে অবস্থান থেকে সরে দাঁড়ালো লেজেন্ডস অফ রূপগঞ্জ। কারণ হিসাবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে সাকিবের অনুরোধেই এমন সিদ্ধান্ত। সাকিব আল হাসানের সাথে আমাদের কথা হয়েছে, এখন উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে দলবদলটা আপাতত ওনার দলবদলটা স্থগিত রাখার জন্য। আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি সাকিব আল হাসানের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে সেই আবেদনটা আমরা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে আমরা জানিয়ে দিয়েছি। ঢাকা লিগের দলবদলের দ্বিতীয় দিন সিসিডিএম ব্যস্ত ছিল আবাহনী মোহামেডানের খেলোয়াড় ও সংগঠকদের পদচারণায়। আবাহনীর ঘরের ছেলে আফিফের দলবদলের ঘটনা জন্ম দিয়েছে বিস্ময়ের। আফিফ আজকে আলটিমেটলি কালকে রাত পর্যন্তই আবাহনীরই ছিল। আজকে সকালে যে কোনো কারণে আমাকে যখন জানালো বা মোসাদ্দেকের সঙ্গে ওর কথা হয়েছে, এটা আসলে প্লেয়ারের স্বাধীনতা থাকা উচিত। আপনি যদি এখানে আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে আফিফ কিন্তু 1 সপ্তাহ আগে আমার সঙ্গে একটা এগ্রিমেন্টে সাইন করার অবস্থায় ছিল। সেখান থেকে আমার কাছে মনে হয় যে ও মানসিকভাবে যেহেতু একটা জায়গায় সেটেল করতে যাচ্ছে, সেই জায়গাটা সাপোর্ট করা আমার কাছে মনে হয় যে দরকার, এবং আমরা সেটা চেষ্টা করতে পারি। এবং সেই জায়গা থেকে মোসাদ্দেক, আমি ইভেন শান্তর সঙ্গে কথা বলেছি, আমরা মনে করেছি আফিফ যেটা চাচ্ছে সেটাতে আফিফ না থাকলেও শান্ত, মোসাদ্দেক, নাহিদ রানাদের নিয়ে বেশ শক্তিশালী দল গঠন করেছে আবাহনী। পিছিয়ে নেই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানও। দলটিতে তাইমের নেতৃত্বে খেলবেন মুশফিক, এবাদত ও তাইজুলের মতো তারকা ক্রিকেটাররা। লীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।